বাংলাদেশের ছোট বড় 300+ নদী মারা গেছে গত 50 বছরে। তাহলে এই উদ্বেগটা যে আজকে করেছেন, এটা কার হাতের কামাই? মানে আমরা কি ফারাক্কা ব্যারেজ করেছি? মানে আমরা কি আপনাকে উদ্বেগটার জন্ম দিয়েছি? না, আমরা আসলে ভিকটিম। আপনার সিদ্ধান্তের কারণে আমরা ভিকটিম, এবং আমরা আসলে চাচ্ছি আমার কৃষককে, কৃষিকে, জেলেকে, নদীকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা সিম্পলি একটা স্বাভাবিক জিনিস চাচ্ছি। এখন আপনি যদি উদ্বেগ না চান, আপনি সবগুলো ড্যাম ভেঙে ফেলেন, সিম্পল জিনিস। আপনি তিস্তা থেকে শুরু করে পদ্মায়, ব্যারেজে যতগুলো ড্যাম দিয়েছেন, এগুলো সব ডিনামাইট দিয়ে আপনি ভেঙে ফেলেন। ভেঙে ফেলে কি করতে হবে? আমাকে আর পদ্মা ব্যারেজ করতে হবে না, আমাকে আর তিস্তা প্রকল্প করতে হবে না, আর তিস্তা প্রকল্পের জন্য চীনকে এখানে দাওয়াত দিয়ে আনতে হবে না। খুব সিম্পল জিনিস তো। এখন আজকের যে কারণে আপনার উদ্বিগ্নতা, এই উদ্বিগ্নতার ট্যাবলেটও তো আপনার কাছে আছে, ডিপ্রেশনের অ্যান্টিডিপ্রেসেন্ট। ওটা খাচ্ছেন না কেন? মানে আমি তো কোনো কিছুর জন্য দায়ী না তো। আমি তো পিওরলি স্বার্থ অফেন্সিভ কথা বলছি। ইনফ্যাক্ট রিয়েলিটি কি, আমরা তো ডিফেন্সিভও খেলতেছি না এখন পর্যন্ত, কিছুই খেলতেছি না। তাহলে সেই জায়গায় ভারতের এই যে চতুর, মানে চাণক্যের বুদ্ধি, কৌটিল্যের বুদ্ধিতে যারা চলে, তাদের প্রবলেম হচ্ছে সবকিছু মাথা দিয়ে করার চেষ্টা করে, কিন্তু চিন্তার একটা বড় অংশ অন্তর দিয়ে করতে হয়, হার্ট দিয়ে করা লাগে, অনেস্টি থাকতে হয় চিন্তার। তাদের এই উদ্বিগ্নতার অনেস্টি নাই, ইন্টিগ্রিটি নাই। এটা তারা কিভাবে করবে? এখন দেখেন যে তাদের সিকিউরিটি হুমকি আছে, এবং সিকিউরিটি হুমকির জন্য কি আমরা দায়ী? আমরা কি 62 সালে অরুণাচল দখল করছি নাকি? আমরা কি ওই উপরের দিকে হিমালয়ের আশেপাশ থেকে জমি কি আমরা দখল করে নিয়ে নিচ্ছি নাকি? না, আপনি উদ্বিগ্ন কেন? বাংলাদেশ কি কখনো ভারতের সভরেনিটি কি এফেক্ট করেছে? করে নাই তো। তাহলে তিস্তায় চীনারা আসুক বা না আসুক, চীন নিয়ে যে দিল্লির ভীতি, এটা তো এমনিতে এক্সিস্ট করে। 62 সালে চীন অরুণাচল দখল করে ফেলছে, 3 দিন দখলে রাখছে, রেখে পতাকা দিয়ে আবার 3 দিন পরে ভলান্টারিলি উড্ডু করে চলে গেছে। কদিন আগে আপনি হয়তো দেখেছেন, 1-2 সপ্তাহ আগে ওখান থেকে চীনারা রাস্তা করতেছে, ভারত দাবি করতেছে এটা আমাদের রাস্তা। চীনা অ্যাগ্রি করে নাই যে না, এটা আমাদের জমিতে আমরা রাস্তা করতেছি। তাহলে এই উদ্বিগ্নতার অ্যাড্রেস করবার বিষয়ে তাদেরকে মাথায় রাখতে হবে, এটা তাদের সমস্যা, তারা এটার কারণ, এবং তাদের এটা সমাধান তাদের কি করতে হবে। দ্বিতীয় কথা দেখে যে ভারত এই যে হুমকি দিচ্ছে আমাদেরকে, যেটা গাজা বানায় ফেলবে, ইউক্রেন করে ফেলবে, এটা করবে সেটা করবে, প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন আপনি? এখন আমেরিকার যিনি ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডো, সে অবজারভার ফাউন্ডেশনে একটা বক্তব্য দেখলাম মার্চ মাসে। সেখানে সে পরিষ্কার করে ইন্ডিয়ানদেরকে বলেছে, দিল্লিতে, যে সেখানে সে পরিষ্কার করে ইন্ডিয়ানদেরকে বলেছে চায়নার ব্যাপারে, চায়নাকে ক্ষমতাশীল করে, চায়নাকে অর্থনৈতিকভাবে উন্নত করে আমরা যে ভুলটা করেছি সেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে করব না। Message is very clear. The way we empower China to become economic superpower, we shall not do it to India. So you have to do your own business. আপনাদেরকে আপনাদের টার্মসে, রেগুলার টার্মসে ব্যবসা করতে হবে। এই প্রোগ্রামে উপস্থিত ছিল রয়ের সাবেক চিফ বিক্রম সুদ। তার আবার একটা ইন্টারভিউ দেখলাম, সে পরিষ্কার করে বলতেছে যে ইটস এ ক্লিয়ার ওয়ার্নিং ফর ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমি। এবং এইটার ওয়ার্নিং এর সূত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট দিয়ে যেটা করেছে, মোদির উপরে তো এক্সট্রা কর চাপাই দিচ্ছে, শুধু রেসিপ্রোকাল করে নাই, যেহেতু সে মাতব্বরি করতে গেছে তার উপরে আরো বেশি চাপাই দিচ্ছে। দ্বিতীয়ত দেখেন, গত সেই 90-এর দশক থেকে ভারত থেকে B-121 ভিসা সম্মত ওই আইটি সেক্টরে প্রচুর লক্ষ লক্ষ মানুষকে তারা নিয়েছে, এটা ভিসা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। শুধু তাই না, হাজার হাজার অবৈধদেরকে কার্গো প্লেনে করে, প্যাক করে, গুদামজাত করে, মানে গুডসের মতো, পণ্যের মতো করে ভারতে পাঠায় দিচ্ছে। অতএব এই যে বাস্তবতা, ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে না, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট দিয়ে দেখবেন যে বাংলাদেশের অনেক সুশীল বুদ্ধিজীবীরা প্রচুর আলাপ করে, বাংলাদেশ নির্বাচনের 3 দিন আগে এরকম একটা গোপন চুক্তি করছে। আমরা উই আর টকিং অ্যাবাউট $6-7-8 বিলিয়ন। ভারতের উপরে $500+ বিলিয়ন বোঝা চাপাই দিয়েছে ট্রাম্প ট্রেড এগ্রিমেন্ট করে। অতএব এটা খুব পরিষ্কার যে আপনি যেখানে খেলবেন, আপনার খেলার যে আপনার ব্লাড সার্কুলেশন দরকার, আপনার যে অর্থনীতি দরকার, সেই অর্থনীতি আসলে ভারতের নাই, সে এটা প্র্যাকটিক্যালি করতে পারবে না। এবং এইবার যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে আমেরিকা ইসরায়েল হারলো, এর সাথে ইন্ডিয়াও তো হেরেছে, একসাথে হেরেছে। অতএব এই যুদ্ধে হারার মধ্য দিয়ে তার অর্থনীতিও তো বিপদগ্রস্ত অবস্থায় আছে। সে তো আর ইরানের মতো রিহ্যাবিলিটেশন তহবিল থেকে টাকা নিতে পারবে না, তার তো এটা সুযোগ নাই। আবার ইকুয়ালি দেখেন যে সে গ্লোবালি ডিপ্লোম্যাটিক জায়গাতে দেখেন, তার যে নেইবারহুড, তার যে মহল্লা, তাকে ভারতকে অনেকেই আঞ্চলিক পরাশক্তি বলে। সে আসলে আঞ্চলিক পরাশক্তিও না, সে রাষ্ট্রই তো না, একটা ফ্র্যাকচার নেশন। সে ভারত আসলে একটা কলোনিয়াল স্টেট। তো এইখানে দেখেন তার মহল্লায় কোনো রাষ্ট্র নাই, কোনো দেশ নাই যে তার কথা শোনে। মানে নেপালের প্রধানমন্ত্রী তার সচিবের সাথে দেখা করে নাই, বলে এইসব সচিব টচিবের সাথে দেখা করার সময় আমার নাই, মোদিরে পাঠাও।
আম ফেরত পাঠায় দিচ্ছে। তো সেইখানে আপনার বোঝা দরকার যে ভারতের ইন্টারনাল বাস্তবতাটা কোথায়। পলিটিক্সের অবস্থা দেখেন, ইটস ভেরি টেন্টেড পলিটিক্স, কোনো পলিটিক্স নাই। বিজেপি ভারতের পলিটিক্স শেষ করে দিয়েছে, ভোট নষ্ট করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সকল রাজনৈতিক দলের এমপি মন্ত্রীদেরকে, বিরোধী দলেদেরকে ভয় ভীতি দেখায় দেখায় দল ভেঙে দিচ্ছে। মানে ইটস এ টোটাল ক্যাওয়াস। এবং দেখেন এই ভারতটা কি, সেটা তো একটা কলোনিয়াল স্টেট, যেই ভারতের 84-85% নাগরিক স্বাধীন না, তার কোনো নাগরিক অধিকার নাই জাতপাতের কারণে, সেটা একটা কলোনিয়াল স্টেট। এখানে অচ্ছুত, দলিত, তারপরে হিন্দু মাইনরিটি তফসিলি জনগোষ্ঠী যারা আছে, এরপরে মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী, সবাই হচ্ছে এখানে একটা কলোনিতে বসবাস করছে। অতএব এইরকম একটা কলোনির রাষ্ট্রে থেকে আপনি কার সাথে যুদ্ধ করবেন? কে আপনার সাথে যুদ্ধ করবে? কয়দিন যুদ্ধ করতে পারবেন? আপনার আপনার রসদ আসবে কোত্থেকে? আপনার চারপাশে তো কোনো বন্ধু রাষ্ট্র নাই। অতএব সেই জায়গায়, এবং দেখেন ভারতের ইন্ডিয়া মানে আমেরিকার জায়গা থেকে দেখেন, যার যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস তো ট্রাম্প এসে শেলফ করে দিচ্ছে, ইন্ডো প্যাসিফিকের ইন্ডো শব্দটাই কেটে দিচ্ছে প্যাসিফিক কমান্ড থেকে। অতএব সবকিছু মিলায়ে আপনার দেখবেন যে এই যে তুলসী গাবার্ড রিজাইন করলো গত কদিন আগে। তুলসী গাবার্ড আপনার মনে আছে কিনা? ট্রাম্প আসার পর যখন তারা দায়িত্ব দিল, ভারতীয় তো দেবতা বানায়া পূজা টুজা দিয়া টিয়া, এই একজন লোক আমাদের আসছে দেবদূত, তিনি এখন আমাদের জন্য হয়ে কাজ টাজ করবেন টরবেন, ওনার পথ চলে গেছে। সবকিছু মিলে ভারত ইজ ইন ক্রাইসিস, ইজ এ সিরিয়াস ক্রাইসিস। তার রাষ্ট্র থাকবে কিনা এটার জন্য কাউকে দায় দিতে হবে না। মানে চীন, বাংলাদেশ, পাকিস্তান কেউ কিন্তু তার রাষ্ট্র ভাঙার জন্য চেষ্টা করতেছে না, এইটা তার নিজের অর্জন, তার ফল। পশ্চিম বাংলায় দেখছেন না, কদিন আগে আপনার দিবস পালন করেছে, আপনার পশ্চিম বাংলা দিবস পালন করেছে 20শে জুন। কারণ যেদিন তারা মানে বাংলা থেকে বাংলা পার্টিশন হয়েছে, সেই দিনটা তারা সেলিব্রেট করেছে। সবকিছু মিলিয়ে তার উদ্বিগ্ন হবার জায়গাতে তাকে বোঝা দরকার, চায়নার দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই, বাংলাদেশের দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই, পাকিস্তানের দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই। নিজের দিকে তাকান, খালি ফারাক্কা ব্যারেজের দিকে তাকান। আপনার যে 54টা নদীতে আপনি আমার পানির ফ্লো বন্ধ করে দিয়েছেন, ওই দিকে তাকান, ওইটা ডিনামার দিয়ে ওইটা ভেঙে দেন। তাহলে আমরাও তিস্তা প্রকল্প শেলফ করে দেবো, সাসপেন্ড করে দেবো। তিনকেও আসতে হবে না, বেইজও করতে হবে না, কোনো ক্যামেরাও বসাইতে হবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন, আমরা শান্তিতে থাকতে পারবো।